গত 16 বছর যাবৎ কিন্তু আমরা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলাম। গত 16 বছর যে সরকার আপনাদের বদদোয়ায় এবং আপনাদের কষ্টে এই যে প্রাপের প্রায়শ্চিত্ত নিয়ে গত 16 বছর আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করে 16 বছর পর সে তাকে কিন্তু বিতাড়িত করেছে কারা? আপনারা যে ফুপে ফুপে কেঁদেছেন আপনাদের সন্তানের জন্য, ভাইয়ের জন্য, হাজবেন্ডের জন্য, এই কষ্টের ফল কিন্তু আমরা এই জুলাই আগস্টে প্রতিফলন ঘটেছে। আমরা এই 16 বছর কিন্তু আমাদের সন্তানের সাথে কিন্তু একবেলা ভাত খাওয়ার সুযোগ কিন্তু হয় না। জীবন থেকে 16 বছর চলে যাওয়া কিন্তু অনেক কষ্ট। আমরা একটা বয়সে ছিলাম, একটা বয়সে এসে পৌঁছাইছি। সুতরাং মা বোনরা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা তো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খুব ভালো মতো চিনেন না সবাই? আমার খালেদা জিয়ার, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বেশি ভক্ত কারা জানেন? ঘরে গৃহিণীরা, মহিলারা সবচেয়ে বেশি তাকে পছন্দ করে। গত 15 তারিখে মানে 15ই আগস্ট আমাদের বিএনপি চেয়ারপারসন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু 80তম জন্মবার্ষিকী ছিল, মানে 81তম জন্মবার্ষিকীতে সে পাড়া দিতেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1981 সালে যখন সেনা, একদল বিপদগামী সেনা যখন তাকে হত্যা করেছে, তখন এই দলটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে কিন্তু পৌঁছেছে, যে দল কিন্তু টানার মতো কেউ ছিল না। তখন কিন্তু আমার দলে এই যে সে একটা সাধারণ সদস্য পদ নিয়ে এই দলে এসেছে 1982 সালে জানুয়ারি মাসের 2 তারিখে। তারপর 1983 সালে সে এই দলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছে মার্চ 5। তারপর 1984 সালে এই দলের সে চেয়ারপারসন হয়েছে, যে চেয়ারপারসন সে এখন পর্যন্ত আছে। আজকে এই দল জাতীয়তাবাদী দল, যে দল বিরাট একটি দল, বিরাট একটা সংগঠনে পরিণত হয়েছে। এই গত 16 বছর দেখেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু দেশে নেই। তারপরও ওনার সাংগঠনিক ক্ষমতা এবং সাংগঠনিক শক্তির দ্বারা আজকে এই জাতীয়তাবাদী দল, এই স্বৈরাচারী সরকার, এত শক্তিশালী স্বৈরাচারী সরকারকে কিন্তু পতন ঘটিয়েছে। এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আমাদের দলের নেতাকর্মীরা গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনাদের এবং আমাদের ভাইদের অনেকে দেখেন লাশ নিয়ে গিয়েছে, লাশ দেয় নাই, গুম করে ফেলেছে, মেরে অ্যাসিড ঢেলে ওই গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তার পরিবারকে লাশ দেয় নাই। এখনো এমন অনেক পরিবার আছে যে তার হাজবেন্ড নাই, গত 16 বছর সে গুম, এখন পর্যন্ত সে তার হাজবেন্ড ফিরে আসে নাই, তার বাপ ফিরে আসে নাই, তার ভাই ফিরে আসে নাই। এমন অনেক পরিবার আছে, ইন্না নিল্লাহি বলার সুযোগ তার নাই। এখনো ওই পরিবার ইন্না নিল্লাহি বলতে পারে না যে আজও তার ভাই কিংবা তার হাজবেন্ড বেঁচে আছে কিনা। কি করুণ পরিস্থিতি এই স্বৈরাচারী সরকার আমাদের করেছে। একটা মহিলা এই দলটা 1981 সাল থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু সুসংগঠিত করে রেখেছে। ওনাকে কি বলে জানেন? ওনাকে বলে আপসী নেত্রী। আপসী নেত্রী মানে কি? উনি কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই। 1984 সালে এই যে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচারী পন্থায় এই দেশ স্বৈরাচারী সরকারে আবদ্ধ করেছিল, যখন 1986 সালে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 7টি দল নিয়ে এই বিরোধী স্থিতিত ছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন মহিলা হয়েও। আমি একটু আগে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি যে কে কি বলবেন, সাহস করে বলে ফেলতে অনেকে কিন্তু বলছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখেন, এই যে 8 কোটি জনসংখ্যা ছিল তখন, পুরা 8 কোটি জনসংখ্যাকে কিন্তু সে নেতৃত্ব দিয়েছে। সাহস করে রাজপথে নেমে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। প্রথমে বলা হয়েছিল আপসী নেত্রী, সে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। তারপর সে মাদার অফ ডেমোক্রেসি হয়েছে, যেন গণতন্ত্রের জন্য সে লড়াই করেছে।
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। গত 16 বছর আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আপনাদের অধিকার আদায়ের জন্য। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে এখানে 31 দফা একটি বই, 31 দফা আপনাদের কাছে সবাই কাছে পৌঁছেছে। 31 দফা লিস্ট, এটা একটু ভালো মতো পড়বেন বাসায় গিয়ে। এই 31 দফায় 24 নম্বর দফায় আছে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থা নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র নারী মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা, স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে। ওই যে আমাদের ছাত্র একজন ভাই বলেছেন মাদক, এই এলাকায় বিশাল জনগোষ্ঠী একটি এলাকা, মাদক নির্মূল করার ব্যাপারে আমার ছাত্র ভাই বলেছেন। অনেকদিন যাবত সেই এলাকা আছেন, তার বাড়ি বগুড়া, সে এখানে উপলব্ধি করতে পেরেছেন যে এই এলাকায় মাদক আছে। তারপর ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা, বেকারত্ব দূর করার কথা বলেছেন। আমার এক বোন বলেছেন যে ছেলে মেয়ে নিয়ে যেন শান্তিতে থাকতে পারে, রাস্তাঘাটে যেন চলাফেরা করতে পারে। এটার সাথে ওই ছাত্র যে ভাই বলেছেন কথাটা কিন্তু মিল আছে। আমরা যদি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান বা আপনারা যারা আছেন মহিলারা, আমার বোনরা আছেন যারা, তারা যদি আমাদের হাজবেন্ড দিকে একটু খেয়াল রাখি, তারা মাদকে আচ্ছন্ন হয়েছে কিনা, ছেলেরা আচ্ছন্ন হয়েছে কিনা, তাহলে কিন্তু পরিবেশ আমাদের অনুকূলে থাকবে। সাধারণত মা মেয়েরা বাইরে বের হতে পারবে, নিশ্চয়তা থাকবে। আমরা যখন রাজনীতিবিদ আমরা যেহেতু সহযোগিতা আপনাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি, সেই সহযোগিতা কিন্তু আপনাদেরও আমাদের সাথে করতে হবে। আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে ঘুরে, মাদকে আচ্ছন্ন হয়েছে কিনা, এই জিনিসগুলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু আমরা কাজ করলে হবে না, আপনাদের কিন্তু সহযোগিতা থাকতে হবে। এখানে আমাদের এলাকায় আমরা রাজনীতি করি, আমাদের কাছে গিয়ে বলবেন যে এই ছেলে মাদক বিক্রি করে, এই ছেলে আমার ছেলেকে খারাপ করছে, আমার ভাইকে খারাপ করছে, আমরা ব্যবস্থা নিব। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখনো কিন্তু সেনাবাহিনী কিন্তু এখনো রাস্তায় আছে। তাদের কিন্তু ডাকলে কিন্তু তারা চলে আসে, তারাও সহযোগিতা করবে, আমরাও করব। চাঁদাবাজদের হয়রানির কথা একজন বলেছেন, চাঁদাবাজদের হয়রানি আছে, চাঁদাবাজদের হয়রানি আগেও ছিল, এখনো আছে। এটা নির্মূল করতে হবে, সবাই মিলে করতে হবে। চাঁদাবাজদের চাঁদা দেওয়া যাবে না, চাঁদা দিতে গেলে প্রতিবাদ করতে হবে। আপনি যখন প্রতিবাদ করবেন, আপনার পাশে আরেক বোন তখন প্রতিবাদের জন্য দাঁড়ায় যাবে। তখন দেখবে যে চাঁদাবাজ একজন যদি একজনের কাছে চাঁদা চেয়ে যদি সে সৃষ্টি হয়, সে ধরা খায় বা গণপিটুনির সৃষ্টি হয়, সেখানে কিন্তু চাঁদাবাজ নির্মূল হয়ে যাবে। আপনাদের কিন্তু সবাই দাঁড়াইতে হবে, আমরাও থাকবো, আপনাদেরকে দাঁড়াইতে হবে। আরেক বোন 3 পিসের ব্যবসার কথা বলেছেন, আমি অবশ্যই সহযোগিতা করব। আমার অফিস বীরপুর 1 নম্বরে। আপনাদের অনেকে হয়তো আপনাদেরকে মাইক দিয়ে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল, আপনাদের অনেকে কথা বলতে সাহস পান নাই। আপনাদের যদি এমনি কোনো কথা বলা থাকে আমার অফিসে যাবেন, আমি আপনাদের পাশে আছি। নিরাপদ চলার জন্য বলেছেন, নিরাপদ ভাবে চলতে হলে ওই যে আমাদের সন্তানরা কি করে, আমার হাজবেন্ড কি করে, আমার ভাই কি করে, আমার পাশের বাসা আমার সন্তান এক ছেলের সাথে খারাপ ছেলের সাথে ঘুরে কিনা, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিবাদ করলে দেখেন এখন কিন্তু সবাই প্রতিবাদ করে না, সবাই প্রতিবাদ করে। এখন কিন্তু ওই যে রাস্তাঘাটে চাঁদা চাইতে গেলে একজনের কাছে চাইলে 500 জন কিন্তু এসে থাবাতে ধরে। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করলে কিন্তু আস্তে আস্তে সব নির্মূল হয়ে যাবে। এই যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেখেন এই বাংলাদেশে আমি প্রথমে আপনাদের কাছে একটা কথা বলেছি যে আমার এখানে এই যে মুরব্বীরা আছে, এখানে আমাদের দলীয় নেতাকর্মীরা আছে, আপনাদেরও হয়তো ভাইরা রাজনীতি করে, অনেকের হাজবেন্ড রাজনীতি করে, অনেকের বাবা রাজনীতি করে। আমরা দেখেন 16 বছর এলাকা আসতে পারি নাই, আমরা তো ত্যাগী, আমাদের থেকে ত্যাগী কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। আমাদের এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,
উনি কিন্তু আমাদেরকে নির্দেশ দেয়, এই যে ওনার নির্দেশে, শুধু ওনার নির্দেশে উনি কিন্তু আমাদের কাছেও আসে না, শুধু স্কাইপিতে ওনারা আমাদেরকে নির্দেশ দেওয়ার কারণে বাংলাদেশ এখন এক সুসংগঠিত হয়েছে। গত 16 বছর উনি আমাদের ফোন দিয়ে নির্দেশ দিয়েছে। আজকে ওনার নির্দেশে, ওনার সাংগঠনিক শক্তিতে যদি বাংলাদেশ আজকে এই সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে দিতে পারি, উনি যখন দেশে আসবে তাহলে কি হবে? সবচেয়ে ত্যাগী পরিবার কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন কত অসুস্থ ছিল, তাকে 1918 সালের এই যে 8ই ফেব্রুয়ারি সে পায়ে হেঁটে কারাগারে গিয়েছে। কারাগারে যাওয়ার পর পায়ে হেঁটে গিয়েছে 2.5 বছর মিথ্যা মামলা তাকে কারাবরণ করে, যে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিল। এই মুসলিম যত দেশ আছে দ্বিতীয় প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের প্রথম মহিলা শেষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে। এবং সে শহীদ রাষ্ট্রপতি, এই স্বাধীনতার ঘোষক, ওনার সহধর্মিনী, বাংলাদেশের রাষ্ট্রপতি সহধর্মিনী, সেনাপ্রধানের সহধর্মিনী। এত পাওয়া থাকতে সে কিন্তু তাকে মিথ্যা মামলা দিয়েছে, সে জানে। তারপরে কিন্তু সে পায়ে হেঁটে, সে আইনের প্রতি শ্রদ্ধা রেখা কিন্তু পায়ে হেঁটে ওই নির্জন কারাগারে গিয়েছে, যে কারাগারে শুধু উনি ছাড়া কেউ ছিল না। উনি থাকার এরও আগে এই কারাগারে স্বৈরাচারী সরকার কিন্তু পরিত্যক্ত ভবন জন্য ওখানে জাদুঘর ঘোষণা করা হয়েছিল। তাকে তখন এই জাদুঘর স্টপ করে দিয়ে পরিত্যক্ত ভবনে নির্জন কারাগার, যেখানে কোনো কেউ নাই, শুধু ওনাকে একটা মহিলা ওনাকে ওখানে প্রেরণ করছে। কি পরিমাণ নিপীড়ন নির্যাতন ওনার প্রতি করছে বলে ভাষা প্রকাশ করা যাবে না। উনি 2.5 বছর পর হুইল চেয়ারে করে কারাগার থেকে এসেছে। আজও পর্যন্ত সে শেখ হাসিনাকে কিন্তু বকে না। দেখেন এই শেখ হাসিনা, সে কি সুস্থ সবল 4 বারের রাষ্ট্র, এই যে সে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে, অবৈধ প্রধানমন্ত্রী দায়িত্ব, জোর করে নির্বাচিত হয়েছে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে না। মানুষ ভোট দেয়, দিবে কি দিবে না তার কোনো জানা দরকার নাই। সে অবৈধ ভোটে প্রধানমন্ত্রী, এখনো সে বলে, মাঝে মধ্যে ভিডিও প্রকাশ করে, সে এখনো নাকি এই দেশের প্রধানমন্ত্রী। যে দেশে মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত করে, একটা মানুষকে যদি, আপনাকে যদি এলাকা থেকে, আপনি একটা মহিলা, আপনাকে যদি এলাকার মানুষ, এলাকা আপনি জন্মগ্রহণ করেছেন, ছোটকাল থেকে আপনি বসবাস করেন, এই এলাকার মানুষ যদি আপনার থেকে এই এলাকা থেকে বিতাড়িত করে, আপনি কি বলতে পারবেন যে এই এলাকার প্রতিনিধিত্ব আপনি করবেন? বলতে পারবেন? কখনো বলতে পারবেন না। কিন্তু কে নির্লজ্জ মহিলা, সে এখনো বলে সে এখনো বাংলাদেশের সে প্রধানমন্ত্রী আছে। সে যদি প্রধানমন্ত্রী থাকতো তাহলে এই যে তার নিরীহ এই যে তার এই যে কি বলে কর্মীদের, যারা এই যে বিভিন্ন সময় এই যে বলে কি বলে রাস্তাঘাটে মিটিং করতে, ভাঙচুর করতে বেরোয় না মাঝে মধ্যে, সে যদি একটা রাজনীতিবিদ হতো তাহলে কি সে তার নেতা কর্মী থেকে ফেলে চলে যেত? কখনো যেত না। সে এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে, এই যে বড় বড় মেগা প্রজেক্ট নামে এমন পরিমাণ দুর্নীতি তার পরিবার, তার 14 গোষ্ঠী করছে, তার মুখ দেখানোর মতো, বাংলাদেশে থাকার মতো তার কোনো সাহস ছিল না। অথচ আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। বলেছে না? বলেছে, সবসময় বলেছে। ওই যে 111 যখন ছিল তখন এই স্বৈরাচারী সরকার, এই যে শেখ হাসিনা ওই সেনাবাহিনীর সাথে আঘাত করে দেশ ত্যাগ করেছে তার কর্মীদেরকে ফেলে, তার এই আওয়ামী লীগ কর্মীদেরকে ফেলে, কিন্তু তখন সে পালিয়ে চলে গিয়েছিল। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে, তাও তার কর্মীদেরকে ফেলে যায় নাই। সে বারবার বলেছে যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। সে নির্জন কারাগারে কারাবরণ করেছে, তাও সে আপোষ করে নাই, সরকারের সাথে সে আপোষ করে নাই। শুধু 2018 সালে নির্বাচনে গিয়েছে, তার এই কর্মীদেরকে টেনে হিঁচড়ে ক্রসফায়ার দিয়েছে, বিভিন্ন জায়গায় ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে, জেল হাজতে প্রেরণ করেছে। কর্মীদেরকে সারানোর জন্য সে নির্বাচনে গিয়েছে তার কর্মীদের জন্য। সে জানে এই অবৈধ প্রধানমন্ত্রী আবার সে প্রধানমন্ত্রী হবে। সে তার কর্মীদেরকে এত পরিমাণ ভালোবাসে, আমরা ওনার জন্য কিচ্ছু করতে পারি না। জিয়া পরিবারের মতো ত্যাগ এই দেশে কেউ দেয় না, আমরাও দিই নাই। দেখেন ওনার ছেলে, এই যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটা মাত্র ভাই,
আমাদের শহীদ রাষ্ট্রপতি সন্তান কয়জন? 2 জন। এক হলো আমার জনাব তারেক রহমান, আরেকজন হলো ছোট ভাই আরাফাত রহমান কোকো। সে তার আপন ছোট ভাই জানাজা বন্ধ দিতে পারে না এই স্বৈরাচারী সরকারের কারণে। এত পরিমাণ ত্যাগ আমরা কেউ করেছি? কেউ করি নাই। সুতরাং মা বোনেরা যারা আছেন, অনেকদিন পর, এই 16 বছর পর আমরা আপনাদের আসতে পেরেছি মহান আল্লাহ তাআলার কৃপায়। আমাদের সাথে অনেক ভাইরা নিপীড়ন নির্যাতন সহ্য করে জেলে মারা গিয়েছে। আমাদের অনেক ভাইরা এই স্বৈরাচারী সরকারের বেড়া জালে কারাগারে ছিল, তার ভাই মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ডান্ডা বিড়ি পরে কবরস্থানে কবর দিতে এসেছে। অনেক সন্তান মারা গিয়েছে, সন্তানের শোকে কাঁদতে কাঁদতে তার মা বাবাও মারা গিয়েছে। এমনও নজির আছে আমাদের দলে। আমরা আপনাদের কাছে এসেছি এই 16 বছর পর। আমরা দূর থেকে সবসময় আপনাদের পাশে ছিলাম। যত বড় দুর্যোগপূর্ণ পরিবেশে হোক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এদেশে রাষ্ট্রপ্রধান হয়, আপনাদেরকে কি দিবে আপনারা তখন দেখতে পারবেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি জিনিস। সুতরাং এই দেশ শুধু আমাদের জাতীয়তাবাদী দলের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। সবাই আপনারা আমাদের সাথে একমত হয়ে এই যে জিনিস প্রবলেমগুলির কথা বলেছেন, সবাই আমরা একসাথে আমরা এই জিনিসগুলি সলভ করব। সবাই মিলেমিশে কাজ করব। সবাই মিলেমিশে না কাজ করলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা ছোট্ট একটা গল্প বলে আমি এটা শেষ করে দিব। আমরা ছোটকালে খরগোশ আর কচ্ছপের গল্প তো সবাই শুনেছি না? সবাই শুনেছি। আমরা স্কুল লাইফে খরগোশ আর কচ্ছপের গল্পটা সবাই পড়েছি। সব সময় আমাদের স্কুল লাইফে শেখানো হতো সব সময় ফার্স্ট হতে হবে, সব সময় দৌড়ের মধ্যে থাকতে হবে। যে জোরে ফার্স্ট হবে সেই তার পথ সুগম হবে, সামনের পথ ক্লিয়ার হবে। কিন্তু খরগোশ এবং কচ্ছপ, খরগোশ দ্রুতগামী প্রাণী হলো, সে কিন্তু কচ্ছপের কাছে হেরে যায়। কেন হারে জানেন? অনেক দূর দৌড়ানোর পর মাঝপথে সে ভাবে কচ্ছপ তো আমার আগে যেতে পারবে না, আমি একটু ঘুমায় নেই। সে যে ঘুমায় সে আর উঠতে পারে না। খরগোশ টুক 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 করে হেঁটে সে ফার্স্ট হয়ে যায়। তখন খরগোশ বলে, এরপরে গল্প কিন্তু আমরা আর জানি না। জানি এরপরে গল্প আমরা জানি না, পরের গল্পটা আমি বলি। এরপর খরগোশ বলে, আমি দ্রুতগামী প্রাণী হলো, কচ্ছপ কিভাবে জিতলো? তখন দ্বিতীয় যে ওরা বাজি লাগে, আবার পুরস্কার বিতরণ করে যে এইবার আবার আমরা বাজি লাগি। তখন এই খরগোশ আর ভুল করে না। খরগোশ কি করে? এক দৌড়ে তার গন্তব্যস্থানে চলে যায়, এক দৌড় দেয়, সে গন্তব্যস্থানে চলে যায়। কচ্ছপ তো কচ্ছপের মতো। তখন কচ্ছপ আবার বলে, তুমি যখন একবার চান্স পেয়েছো তাহলে আবার আমাকে এই চান্সটা আমাকে আবার দিতে হবে, পুরস্কার আবার আমাদের সাথে বাজি রাখতে হবে। তখন ও ওর পথ চেঞ্জ করলো, যে পথে দৌড়াতে ও পথ চেঞ্জ করছে। চেঞ্জ করার পর তখন দৌড়াতে দৌড়াতে খরগোশ দৌড়ায় চলে যায়। আবার দৌড়ায় যাওয়ার পর দেখে মাঝ পথে একটা নদী, সে তো আর যেতে পারে না। খরগোশ টুক 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 করে এসে তখন ওই নদীর সামনে দাঁড়ায়, তখন খরগোশের দিকে তাকায় হাঁটে। খরগোশ তো আর যেতে পারে না। খরগোশ তখন কচ্ছপ নদী পার হয়ে কচ্ছপ আবার জিতে যায়। চতুর্থবার খরগোশ আবার চালাকি করে আবার আমাদের মধ্যে বাজি রাখতে হবে। খরগোশ কি করে? প্রথমে আবার ওই নদীর পথ, খরগোশ কি করে? আবার কচ্ছপের উপরে উঠে, কচ্ছপের উপরে উঠে নদী পথ আসে। নদী পথ আসার পর ওইখানে আসার পর খরগোশ কচ্ছপের উপরে উঠে, তখন কচ্ছপকে নামা দেওয়ার পর আবার কচ্ছপের পিঠে খরগোশকে উঠায়। তখন দুজন একসাথে জিতে যায়। সুতরাং মা বোনেরা, সবসময় জিতলেই যে আমি জিতে যাব তা না। আমাদের পাশের মানুষ, আপনারা মহিলা আছেন, পাশের বাসার মানুষ আছে, সবসময় আমাদের জিততে হয় না। সবসময় দুজন মিলে কিন্তু একটা জিনিস গড়া যায়। দুজন মিলে গড়লে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায়। সুতরাং আমার জন্য দোয়া করবেন।
আমরা যেন আপনাদের সবসময় পাশে থাকতে পারি, সবসময় দুঃখে কষ্টে যেন থাকতে পারি। আমাদের ধানের শীষে আমাদের প্রতীক আছে, আপনারা ভালো মতো জানেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ধানের শীষের প্রতীক। এই প্রতীকটার দিকে আপনাকে খেয়াল রাখবেন, এই প্রতীকটাকে যেন আপনারা আগলে ধরে রাখতে পারেন। সামনে নির্বাচন আছে। গত 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই রাজপথে ছিলাম, আপনাদের অধিকারের প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলাম। এই প্রতিষ্ঠার জন্য আমাদের অপেক্ষামান এবং প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য আপনাদের সুফল বয়ে আনে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।